দেখো আমরা গত ক্লাসে জ্যামিতিক সমানতা পড়ছি। জ্যামিতিক সমানতার মধ্যে সিস্টেম সমানতা পড়ছিলাম। আজকে সেই সিস্টেম সমানতা ধর্ম থেকে আলোক সমানতা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখো এখানে জ্যামিতিক সমানুদয়ের সাধারণ কিছু ধর্ম আছে। একটু দেখো এখানে ট্রান্স সমানুর গলনাঙ্কটা বেশি, সিস সমানুর গলনাঙ্ক কম। ট্রান্সের গলনাঙ্ক বেশি, সিসের গলনাঙ্ক কম। এখন এখানে সকল বৈশিষ্ট্য তুমি আলাদা আলাদা করে মনে রাখতে পারবা না। তুমি দুইটা কথা শুধু মনে রাখবা। একটা হচ্ছে এইভাবে মনে রাখো, সিস এর বা সিস সমাণু এর গলনাঙ্ক ও সুস্থিতি কম। সিস সমাণুর গলনাঙ্ক ও সুস্থিতি কি? সিস সমাণুর গলনাঙ্ক ও সুস্থিতি কম। বাকি সবকিছু বেশি বেশি। বাকি সবকিছু বেশি বেশি। তাহলে এই সিস সমাণুর যেহেতু গলনাঙ্কের সুস্থিতি কম, তার মানে ট্রান্স সমাণুর ক্ষেত্রে আমরা এই দুইটা বেশি পাবো। এবার তুমি বইয়ের ভিতরে দেখো, এগুলো আর মনে রাখা কঠিন হবে না। দেখো ট্রান্সের গলনাঙ্ক তাহলে কি হবে? বেশি হবে, সিসের গলনাঙ্ক কম হবে। এখানে দেখো সিনামিক অ্যাসিডের সংকেত দেওয়া আছে। এখানে বলা আছে একটু যদি সম্ভব হয় মেডিকেলের জন্য মুখস্থ করতে হবে। সিনামিক অ্যাসিডের সিস সমাণুর গলনাঙ্ক কত এবং ট্রান্স সমাণুর গলনাঙ্ক কত? ট্রান্সের গলনাঙ্ক বেশি বলেছি না? তো দেখো ট্রান্সের গলনাঙ্ক এই জন্য কিন্তু বেশি। ট্রান্সে এখানে দেখো 3 এর মতো ওয়ার্ড আছে, এই জন্য এটা 133 মনে রাখো। আর এটা হচ্ছে সিনামিক অ্যাসিডে 68। সুস্থিতি সেম জিনিস, সিস এর সুস্থিতি কম, মানে অভ্যন্তরীণ শক্তিটা বেশি, ট্রান্সের বেশি। আর দহন তাপ কার বেশি হবে তাহলে? দেখো আমরা বলছি সিস এর সুস্থিতি গলনাঙ্ক কম, বাকি সব বেশি বেশি, এই জন্য দেখো দহন তাপ সিস সমানুর বেশি, ট্রান্স সমানুর ঘনত্ব কম, দ্রাব্যতা কম, প্রতিসরাঙ্ক সব সিস সমানুর বেশি, ট্রান্সের সবগুলাই কম হবে। সিস ট্রান্স সমানুর একটা উদাহরণ কি দেওয়া আছে? ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডটা কি? সিস বিউটিন ডাইওয়িক অ্যাসিড। ফিউমারিক অ্যাসিড হচ্ছে ট্রান্স বিউটিক ডাইওয়িক অ্যাসিড। সম্ভব হলে মনে রাখবা, না হলে দরকার নাই। সিস সমানুর গলনাঙ্কটা ট্রান্স সমানুর গলনাঙ্কটা যদি সম্ভব হয় মনে রাখবা, না হলে দরকার নাই। কিন্তু এই ওয়ার্ডটা মনে রাখতে হবে, যদি এটা পরবর্তীতে আমরা পড়বো। ম্যালিক অ্যাসিডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে অ্যানহাইড্রাইট পাওয়া যায়, কিন্তু ট্রান্স সমানুকে সিস সমানুকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? ম্যালিক অ্যানহাইড্রাইট। আর যদি ট্রান্স সমানুকে উত্তপ্ত করা হয় তাহলে কোনো অ্যানহাইড্রাইট পাওয়া যাবে না। কিন্তু এই সবকিছু না মনে রাখলেও তোমাকে মনে রাখতে হবে সিস সমানুর গলনাঙ্ক সুস্থিতি কম, বাকি সবকিছু বেশি বেশি। দেন দেখো এখানে এই যেটা আমরা বলতেছিলাম, সিস সমানু পানিতে দ্রবণীয়তা ট্রান্স সমাণু থেকে বেশি ব্যাখ্যা করতে হবে। দেখো আমরা বলছি না গলনাঙ্ক সুস্থিতি বাদ দিয়ে সবকিছু সিসের বেশি, এজন্য দেখো পানিতে দ্রবণীয়তাও কার বেশি? সিসের বেশি। আচ্ছা কেন বেশি? এটা অনুধাবনে আসতে পারে, দেখো ব্যাখ্যাগুলো একটু খেয়াল করো। কঠিন অবস্থায় সিস সমাণুর যখন ক্লাস আকৃতির গঠন থাকবে তখন অণুগুলা সুষ্ঠুভাবে বিন্যস্ত থাকতেছে না। কঠিন অবস্থায় সিস সমাণুর ক্ষেত্রে গ্লাসের অণুগুলা খুব সুষ্ঠুভাবে বিন্যস্ত থাকে না। ফলে সিস সমাণু গ্লাস ল্যাটিসে অণুগুলোর মধ্যে ট্রান্স সমাণুর তুলনায় ল্যাটিস শক্তি কম থাকে। আচ্ছা এত কিছু তো মনে থাকবে না, কি মনে রাখবা? আমরা পানিতে দ্রবণীয় বলতে তো আমরা ল্যাটিস শক্তির হিসেব তো বুঝি। যদি হাইড্রেশন শক্তি ল্যাটিস শক্তি থেকে বেশি হয় তাহলে সেটা পানিতে দ্রবণীয় হয়। এখন এখানে হাইড্রেশন শক্তি তেমন কোনো কিছু বলা নাই, কিন্তু এটা মনে রাখতে হবে সিসের কি বেশি বলেছি আমরা? গলনাঙ্ক সুস্থিতি ব্যতীত সব বেশি, তার মানে ল্যাটিস শক্তিটা বেশি হওয়ার কথা সিস সমাণুর, কিন্তু ল্যাটিস শক্তিটা সিস সমাণুর ক্ষেত্রে কম, হাইড্রেশন শক্তিটা বেশি। দেখো আমরা আবারও বুঝো, দ্রবণীয়তা বলছি, হাইড্রেশন শক্তি যদি ল্যাটিস শক্তি থেকে বেশি হয় সেটা পানিতে দ্রবণীয় হয়। তা আমরা বললাম সিস সমাণুর দ্রবণীয়তা ট্রান্স সমাণুর থেকে বেশি।
তার মানে সিস সমাণুর হাইড্রেশন শক্তি বেশি। সিস সমাণুর যদি হাইড্রেশন শক্তি বেশি হয়, তার ল্যাটিস শক্তি কেমন হবে? তার ল্যাটিস শক্তিটা কম হবে ট্রান্সের তুলনায়। এই জন্যই দেখো অধিক পোলার ডাইইলেকট্রিক ধ্রুবকের মানটা বেশি থাকবে তার। আর কম ল্যাটিসযুক্ত সিস সমাণুগুলা উচ্চ ডাইইলেকট্রিক ধ্রুবকের কারণে এটা পানিতে দ্রবণীয় হবে। এইটাই বলছে এখানে। সিস সমাণুর স্ফুটনাঙ্ক ঘনত্ব এরা কেন বেশি? এখানেও একই কনসেপ্ট গুলাই আসবে। দেখো এখানে কি বলে যে যখন এটা লিকুইড ফর্মে বা গ্যাসিয়াস ফর্মে থাকতেছে, সিস সমাণুতে দ্বিবন্ধনের দুই পাশে অণুটার কার্বন শিকল বেঁকে কম প্রসারিত হয়ে দুই প্রান্তে দুইটা মূলককে কাছে নিয়ে আসে। মানে এখানে দেখো সিস বিউট টুইন, সিস বিউট টুইন, তুমি যদি এটার গাঠনিক সংকেতটা দেখো, এইটা এটা হচ্ছে আমার ট্রান্স সমাণু, কিন্তু আমার তো বলছে সিস সমাণু। সিস সমাণু বলছে মানে আমার এই এক পাশে আমাকে সিএসএ দিতে হবে। তাহলে এখানে কি হয়, এই যে CH3 দুইটা, এই CH3 দুইটা এখানে কাছাকাছি চলে আসে। সিস সমাণুর ক্ষেত্রে এই দুইটা কাছাকাছি, সিস কেন বলছি কারণ একই পাশে দুইটা জিনিস আছে। দুই প্রান্তে যে CH3 মূলকগুলা এরা কাছাকাছি চলে আসে। যদি কাছাকাছি আসে তাহলে অণুগুলা একটু ঘন হয়ে যায়, এই জন্য এটার ঘনত্বটা বেশি, মানে আকর্ষণটা বেশি। আন্তঃআণবিক এই দুইটার মধ্যে যদি কাছাকাছি আসে তাহলে আকর্ষণটা বেশি হবে, আন্তঃআণবিক আকর্ষণটা বেশি হবে, যার জন্য এটা ঘনত্বটা বেশি এবং স্ফুটনাঙ্কটা এই কারণেই বেশি। যদি যেটা বেশি ঘন সেটাকে ভাঙতে গেলে কি বেশি পরিমাণে আমার তাপ দিতে হবে, এই জন্য। ডাইইলেকট্রিক ধ্রুবক কি এটা আমরা ফিজিক্সেই পড়ছি। ডাইইলেকট্রিক কনসেপ্টটা হচ্ছে এপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। তাই এখানে খুব বেশি ডিটেইলস পড়তে হবে না, এটা একটু পড়তে হবে অ্যালকোহলের ডাইইলেকট্রিক ধ্রুবক কত, পানির ডাইইলেকট্রিক ধ্রুবক কত। অ্যালকোহলেরটা দেওয়া আছে এখানে 30, পানিরটা তুমি ফিজিক্সে পড়ছো 20, এখানে দেওয়া আছে তোমার 30, ওই 80। পানিকে সার্বিক দ্রাবক রূপে ব্যবহার করা হয়, এটা তো জানোই। জ্যামিতি সমানুতার ব্যাখ্যা এগুলা দরকার নাই, মেইনলি আমরা এখন পড়বো আলোক সমানুতা নিয়ে। কিন্তু তার আগে এখান থেকে একটা জিনিস পড়তে হবে যে আমাদের রেটিনার রড সেলে কোন ভিটামিনটা থাকে। আমরা জানি যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়, তার মানে তোমার রেটিনা বা চোখে তোমার মেইনলি ভিটামিন এ থাকবে। রেটিনল টোটাল কয়টা কার্বন থাকে? 20 কার্বন থাকে। তো ওর ভিতর থেকে আর কিছু করতে হবে না। এবার আসো আমাদের মেইন জিনিস, আজকে টপিক অপটিক্যাল আইসোমারিজম। অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সমানুতা। এখন এটা সম্পর্কে আমাদের একটু ডিটেলস জানতে হবে, বইয়ে ওভাবে ডিটেলস নাই এটা বলতে গেলে। তা প্রথমে আসতে হবে আলোক সমানুতা জিনিসটা কি। আলোক সমানুতা জিনিসটা কি, তো দেখো এখানে আমরা যদি সংজ্ঞাটাকে বোঝার চেষ্টা করি, যেসব জৈব যৌগের দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশনে ভিন্ন সমাণু এক সমতলীয় আলোর প্রতি ভিন্নরূপ আচরণ করে, ওইসব যৌগের আলোক সক্রিয় সমাণু বা আলোক সক্রিয় যৌগ বলে। মানে দুই বা ততোধিক ভিন্ন কনফিগারেশন ভিন্ন সমাণু এক সমতীয় আলোর প্রতি ভিন্ন আচরণ করবে, ওই সকল জৈব যৌগকে সাধারণত আমাদের আলোক সমাণু বলা হয়। এখন এই জিনিসটা কি বুঝবো আমি, বা কখন বলবো এরা আলোক সমাণু হবে, কখন এরা আলোক সমাণু হবে না। কথাটা হচ্ছে আমার এটা, কখন আলোক সমাণু হবে আর কখন আলোক সমাণু হবে না। দেখো এখানে সুন্দর করে বলা আছে আলোক সমাণু হতে গেলে তার শর্ত হতে হবে। তার আগে আমরা যদি বলি এই আলোক সমানুতার প্রকারভেদ নিয়ে কথা বলি। জৈব রসায়নের মধ্যে যদি বলা হয় সব থেকে কঠিন জিনিস কোনটা, সেটা হচ্ছে এই আলোক সমানুতা। তুমি যদি এটা ফিল করে পড়ো, বাস্তবের সাথে যদি এটা রিলেট করে পড়ো, তাহলে এটা একটু তোমার জন্য সহজ হবে, না হলে এটা খুবই কঠিন লাগবে।
এই আলোক সমানতা আমরা মেইনলি বলি হচ্ছে 3 প্রকার। কি কি? একটা হচ্ছে বড় হাতের ডিএল সমাণু, একটা ছোট হাতের ডিএল সমাণু, আরেকটা আমরা বলি হচ্ছে আরএস সমান। এখন বলতে পারো ডিএল কি জিনিস, আরএল কি জিনিস? ডিএল মানে হচ্ছে তোমার রিলেটিভ কনফিগারেশন। রিলেটিভ, আমরা দেখো সংজ্ঞাতেই বলছিলাম না যে ভিন্ন কনফিগারেশনে যুক্ত হবে। তার ডিএল সমানুটা হচ্ছে রিলেটিভ কনফিগারেশন, আর ছোট হাতের ডিএলটা হচ্ছে প্র্যাকটিক্যাল রোটেশন। প্র্যাকটিক্যাল রোটেশন। আর আর এর সমানুটা হচ্ছে অ্যাবসলিউট কনফিগারেশন। অ্যাবসলিউট কনফিগারেশন। আচ্ছা, এইখানে তাহলে কথা হচ্ছে আমরা এই 3 প্রকার সমাণু কিভাবে বের করব। মেইনলি আমরা এই বহত ডিএলটা করে থাকি, কিন্তু সবগুলাই দেখব। সিআরএন রুলস দিয়ে পুরো যৌগের জন্য আমরা এই ডিএল সমাণু পাবো। তাহলে এতটুকু মনে রাখবো, সিআরএন রুলস দিয়ে আমরা ডিএল সমাণু বের করব। আর ছোট একটা ডিএলটা কিভাবে বের করা হয়, পোলারিমিটারের সাপেক্ষে প্র্যাকটিক্যাল নির্ণয় করতে পারি আমরা। এটা করা যায় হচ্ছে পোলারিমিটারের সাপেক্ষে, পোলারিমিটার। আর আর এর সমানও আমরা সিআইপি রুলস দিয়ে প্রতিটা কাইরাল কেন্দ্রের জন্য বের করি, সিআইপি রুলস। কাইরাল কার্বনের জন্য এটা বের করতে হয়। তো এখন একটু বইয়ে আসো, জ্যামিতি সমানতা দেখো শর্ত যদি আমরা একটু দেখি। জ্যামিতিক বলতেছি, আলোক সক্রিয় সমানতার শর্ত কি? শর্ত বলতে এখানে বৈশিষ্ট্য বলতেছে। প্রথম কথা, কাইরাল কেন্দ্র অথবা অপ্রতিসম কার্বন থাকতে হবে। অপ্রতিসম কার্বন বা সেখানে কি থাকতে হবে, কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন থাকতে হবে, প্রথম শর্ত এটা। এখন আমরা কাইরাল কার্বন কিভাবে চিনবো? খুব সহজ ভাবে যদি বলি, একটা কার্বনের 4 হাতে ভিন্ন ভিন্ন মূলক থাকতে হবে। শুধু এই জিনিসটা হলে হবে না, কাইরাল কার্বনে শুধু ওই একটা বিষয় দেখলে হবে না। আমি ছোট্ট করে একটু লিখি। তোমাকে এখানে দুইটা বিষয় দেখতে হবে। প্রথম কথা তো 4 হাতে 4টা ভিন্ন মূলক থাকতে হবে। কিন্তু সবসময় 4 হাতে 4টা ভিন্ন মূলক থাকলেই হবে না, আরেকটা শর্ত তোমাকে মেনটেন করতে হবে। ওই যে কার্বনটাকে তুমি কাইরাল কার্বন বলবা, সেই কার্বনের sp3 সংকরণ হতে হবে। অবশ্যই অবশ্যই sp3 সংকরণ হতে হবে। তাহলে এবার একটু খেয়াল করো তো, মানে কাইরাল কার্বন তুমি কিভাবে বলবা? এইখানে আমি কি বললাম, ধরো এই হচ্ছে কার্বন, এই কার্বনের কয়টা হাত থাকবে? 4টা হাত থাকবে। 4টা হাতে আমি এখানে ভিন্ন ভিন্ন জিনিস দিব, এ বি ডি ই। দেখো 4টা ভিন্ন জিনিস, এইখানে এই 4টা ভিন্ন জিনিস সমান হওয়া যাবে না, সবাই আলাদা আলাদা হতে হবে। তাহলে এখানে বইয়ে একটা এক্সাম্পল আছে, একটু খেয়াল করো। এ একটা কার্বন, এই কার্বনের চারপাশে দেখো 4টা ভিন্ন জিনিস। সি ডাবল এইচ আর আলাদা একটা, হাইড্রোজেন একটা ভিন্ন জিনিস, ওএইচ একটা ভিন্ন জিনিস, সিএইচ3 একটা ভিন্ন জিনিস। তার মানে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন, এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে এই প্রথম শর্ত ছিল। দ্বিতীয় শর্ত কি? এদের দর্পণ প্রতিবিম্ব হতে হবে, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হতে হবে এবং অপরিস্থাপনীয় হতে হবে। মানে একটা আরেকটার উপর পুরোপুরি সমবর্ত হওয়া যাবে না, অপরিস্থাপনীয় হতে হবে আর আলোক সাক্ষীর হতে হবে। তা আলোক সাক্ষীর হওয়া মানেই কিন্তু এই কাইরাল কার্বন থাকতে হবে। আরেকটা জিনিস কি, সিমেট্রি থাকা যাবে না। সিমেট্রি মানে কি? সিমেট্রি জিনিসটা যদি বলি আমরা, ধরো একটা এই কার্বন, এই পাশে এখানে সিএইচ3 আছে, এই পাশে সিএইচ3 আছে, এই পাশে যা থাকবে এই পাশে যদি তাই থাকে, মাঝখান থেকে কাটলে বাম পাশে ডান পাশে যদি সমান জিনিস পাওয়া যায়, তাহলে সেইটাকেই বলা হয় সিমেট্রি। আরেকটা কথা কি, এখানে সিমেট্রি থাকা যাবে না। তাই 4 নাম্বার শর্ত আমরা বলতে পারি সিমেট্রি থাকা যাবে না, মানে প্রতিসম থাকা যাবে না।
তো এইগুলাই ছিল আমার আলোক সমতার শর্ত। এখন আমরা কাইরাল কার্বন নিয়ে কথা বলতেছিলাম, তাই না? তো আমরা কতগুলা কাইরাল কার্বন আগে চিনবো। মানে বিভিন্ন যৌগ দিয়ে যদি বলে এগুলাতে কাইরাল কার্বন কয়টা করে আছে, এরকম কোশ্চেন প্রায় আসে। সেই ক্ষেত্রে আমাদের একটু শিখতে হবে। ধরো এখানে বলা হয়েছে এইরকম দেওয়া, মানে এই সেন্টারে কি আছে, সেন্টারে কিন্তু কার্বন আছে। তো ধরো এখানে তোমার দেওয়া আছে ফ্লোরিন, এখানে দেওয়া আছে ক্লোরিন, এখানে দেওয়া আছে ব্রোমিন, এখানে দেওয়া আছে আয়োডিন। বলা হবে এই কার্বনটা কি কাইরাল কার্বন কিনা। তো দেখো সেন্টারে যে এই কার্বনটার চারপাশে চারটা ভিন্ন ভিন্ন জিনিস না, তার মানে এটা কাইরাল কার্বন। মাথায় এক্সট্রা চিহ্ন দিতে হয়। এটা কি হচ্ছে, এটা হচ্ছে কাইরাল কার্বন। তারপর ধরো এরকম বলা হয়েছে এইখানে এই যে কার্বনটা, এখানে সেন্টার বলতে তো তোমার এইটাই, এই কার্বনটা তোমার কাইরাল সেন্টার হবে কিনা, এটা তোমার কাইরাল কার্বন হবে কিনা। এখন একটু জিনিস যদি তুমি ভাবো, এইখানে কি আসে, এখানে CH3 আছে না, এখানে কি আছে, এটাও তো CH3। এখানে কি আছে, এখানে CH2। CH2 না, কারণ এখানে একটা হাত, এখানে একটা হাত, একটা কার্বনের চারটা হাত থাকে, দুইটা হাত এখানে আছে আর দুইটা হাত তো হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। তা এই কার্বনের এখানে একটা হাত আসতে পারে, কিন্তু একটু খেয়াল করে দেখো তো, উপরেও CH3 নিচেও CH3, দুইটা জিনিস একই হয়ে যাচ্ছে না? আরেকটা না হয় হাইড্রোজেন হলো, দুইটা হাত একই হয়ে যাচ্ছে না? তার মানে এটা কোনো কিন্তু কাইরাল কার্বন নাই। এই প্রথমটার কাইরাল কার্বন হচ্ছে একটা, কিন্তু এই যৌগটার এইখানে কোনো কাইরাল কার্বন নাই। কারণ এই কার্বনটা যদি তুমি হিসাব করতে যাও, এখানে দুইটা হাইড্রোজেন চলে আসতেছে, আবার এই পাশে CH3 এর সাথে যুক্ত আছে, তাহলে এটাও কিন্তু কাইরাল কার্বন নাই। এরকম বেশ কতগুলো এক্সাম্পল তোমাকে দেখে শিখতে হবে আগে। তারপর এখানে দেখো এখানে এই কার্বনটা একটু খেয়াল করো যদি, এখানে যে কার্বনটা আছে উপরে কার সাথে যুক্ত, সে কোলনের সাথে দিলাম। এখানে সে কার সাথে যুক্ত, এখানে সে CH3 এর সাথে যুক্ত। এই জায়গায় কি আছে, এখানে সেন্টারে যে কার্বন, দুইটা হাত অলরেডি আছে, বাকি দুইটা হাইড্রোজেন। একটু খেয়াল করো তো, এখানে আরেকটা হাত থাকবে, সেটা কার সাথে যুক্ত হবে, হাইড্রোজেনের সাথে যুক্ত হবে। তা এই কার্বনের চারটা হাত চারটা ভিন্ন ভিন্ন জিনিসের সাথে যুক্ত না? উপরে ক্লোরিনের সাথে যুক্ত, নিচে CH3 এর সাথে যুক্ত, এদিকে হাইড্রোজেন, এদিকে তোমার CH2 এর সাথে যুক্ত। তার মানে এইটা হচ্ছে তোমার কাইরাল কার্বন। এটা তার হবে না, এটা কিন্তু কাইরাল কার্বন হবে না, কারণ দুইটা হাইড্রোজেনের সাথে সে যুক্ত হয়ে যাচ্ছে। এই যৌগের কাইরাল কার্বন কিন্তু একটা, এই যৌগের কাইরাল কার্বন একটা। এবার যদি একটু খেয়াল করো, এই যৌগটাতে টোটাল কাইরাল কার্বন তোমার কয়টা আছে, এই যৌগটাতে টোটাল কাইরাল কার্বন কয়টা আছে। তুমি কাইরাল কার্বন বলতে সেন্টারের কার্বন গুলোকে খুঁজবা। তাহলে এইখানে সেন্টারের কার্বন বলতে এই কয়টা কি বুঝতেছি আমরা, এখানে চারটা সেন্টারের কার্বন আছে। এই চারটা সেন্টারের মধ্যে কোনটা কোনটা কাইরাল কার্বন, এইটা তোমাকে আগে খুঁজতে হবে। এইটা তো হবে না, এই যে প্রথম যে সেন্টার, এটা তো হবে না, কারণ উপরেও তুমি এই ফাঁকা জায়গায় কি দিবা, CH3। প্রত্যেকটা যেখানে যেখানে শেষ শেষ করছে একটা দাগ, সেখানে কি থাকে, কার্বন থাকে না? এরকম মানে কি, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, তার মানে এখানে তোমার CH3 আছে, এখানে তো CH3 আছে। সেই কথাটাই আমি এখানে বলতেছি, এই জায়গায় কি আছে, CH3 আছে, উপরে CH3 আছে, তার মানে এটা কিন্তু কাইরাল কার্বন না, কারণ দুইটা একই হাত আছে। এইটার কথা দেখো, এখানে সে কার সাথে যুক্ত, এই জায়গায় সে CH2 এর সাথে যুক্ত। নিচের দিকে সে কার সাথে যুক্ত, এখানে সে CH2 এর সাথে যুক্ত না, তো এখানে এখানে তুমি যদি গাঠনিক সংখ্যা দেখো, এখানে একটা কার্বন আছে, ওই কার্বনের দুইটা হাত যুক্ত আছে, আর এখানে একটা হাত যুক্ত আছে, তার মানে এখানে CH এর সাথে যুক্ত, এখানে CH থাকতেছে, এখানে CH, নিচে CH3 এর সাথে যুক্ত, এ পাশে কার সাথে যুক্ত, তো একটা CH এর সাথে যুক্ত, আর এ পাশে CH এর সাথে যুক্ত, আর এই জায়গাটাতেও CH এর সাথে যুক্ত। তাই তো এটা হবে না, কাইরাল কার্বন হবে না। কিন্তু আমি যদি এটা মুছে দিই উপরের থেকে, ধরো এটা আমি মুছে দিলাম, মুছে দিলে কি হবে, এখানে CH2 এর সাথে যুক্ত, এই জায়গাটাতে CH2 এর সাথে যুক্ত। কেন CH2 এর সাথে যুক্ত, কারণ দুইটা হাত আছে, এই কার্বনের দুইটা হাত আছে, আর এই দুইটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে।
তাহলে দেখো এই কার্বনের সেন্টার এখানে যদি তুমি হাইড্রোজেন দাও, উপরে যুক্ত CH এর সাথে এখানে যুক্ত এইচ এর সাথে দুইটা ভিন্ন জিনিস, নিচে যুক্ত CH3 এটাও ভিন্ন জিনিস, আর এদিকে যুক্ত CH2 এর সাথে, তাহলে এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। এই কার্বনটা হচ্ছে কাইরাল কার্বন। তাহলে এইখানে তোমার কাইরাল কার্বন কিন্তু একটা, এটা তার হবে না, কারণ এখানেও তুমি CH3 এর সাথে পাচ্ছ, এই জায়গাটাতেও তুমি CH3 এর সাথে যুক্ত পাচ্ছ, তাহলে এখানে কাইরাল কার্বন কিন্তু অনলি অন। এখানে কাইরাল কার্বন কয়টা দেখো, এইটা সেন্টার ধরো, উপরে একটা ভিন্ন জিনিস, এখানে CH3, এখানে আসবে CH2 আর একটা হাইড্রোজেন, তার মানে এটা একটা কাইরাল কার্বন। সেম ভাবে কি এটা আরেকটা কাইরাল কার্বন হবে, কারণ উপরে এসে সেম জিনিস, এটা তার হবে না। তাহলে এইখানে তুমি কাইরাল কার্বন পাচ্ছ কয়টা, এই জায়গাটা তুমি কাইরাল কার্বন পাবা হচ্ছে দুইটা। এখানে কাইরাল কার্বন আসবে কয়টা, কাইরাল কার্বন আসবে দুইটা। তারপরে ধরো আমি এখানে বললাম, এখানে ফসফরাস, ফসফরাসের শেষ পর্যন্ত 5টা ইলেকট্রন থাকে, তাই না? তা এখানে আমি একটাতে হাইড্রোজেন দিলাম, এখানটাতে একটা তোমার ধরো হিলিয়াম দিলাম, এখানে একটা ভিন্ন কিছু দিলাম। দেখো চারটা জিনিস কিন্তু ভিন্ন, এইটা তো একটা মুক্তজোড় ইলেকট্রন। তো এখানে চারটা জিনিস ভিন্ন শুধু দেখলে হবে না, এখানে দেখতে হবে তোমার sp3 সংকরণ হয়েছে কিনা। এই এখানে কি সংকরণ, চারটা সিগমা না, তাহলে sp3 সংকরণ এখানে। কাইরাল কার্বন কয়টা, কাইরাল কার্বন একটা, কারণ একটা কার্বনের চারপাশে ভিন্ন ভিন্ন জিনিস আছে, এই জন্য একটা কাইরাল কার্বন কয়টা, কাইরাল কার্বন হচ্ছে একটা। আরো একটা দেখো, এটাতে একটা আমরা CH3 দিলাম, আর এখানে একটা হাইড্রোজেন দিলাম, এখানে কাইরাল কার্বন কয়টা, এখানে একটা জিনিস দিতে হবে, এটা একটা হাইড্রোজেন দিতে হবে। এখানে কাইরাল কার্বন একটু হিসেব করো তো, এইটা কাইরাল কার্বন ভিন্ন ভিন্ন জায়গার সাথে যুক্ত না, এখানে চারটা হাত দেখো, চারটা ভিন্ন ভিন্ন, তাহলে এটা একটা কাইরাল কার্বন, কারণ ভিন্ন ভিন্ন, এটা CH3 একটা ভিন্ন জিনিস, এইচ একটা ভিন্ন জিনিস, উপরে NH এর সাথে যুক্ত, এটা ভিন্ন জিনিস, আর এখানে তো CH3 এর সাথে যুক্ত, তাহলে এটা কাইরাল কার্বন। এখানে এই জায়গায় কাইরাল কার্বন না, এইটা কিন্তু কাইরাল কার্বন না, এটাকে বলতে হবে কাইরাল সেন্টার। এটা হচ্ছে কাইরাল কেন্দ্র, আর এখানেও তুমি পাবা কাইরাল কেন্দ্র, কাইরাল কার্বন বলি নাই। এই দুইটা কিন্তু কাইরাল কেন্দ্র, এখানে একটা কাইরাল কেন্দ্র পাচ্ছ, এটাও একটা কাইরাল কেন্দ্র, কারণ দেখো নাইট্রোজেন দুই পাশে দুইটা ভিন্ন জিনিস, এখানে হাইড্রোজেন একটা ভিন্ন জিনিস, আর একটা কি থাকে, লোন পেয়ার থাকে, তাহলে চারটা ভিন্ন জিনিস। তো এখানেও কাইরাল সেন্টার দুইটা, যদি কাইরাল কার্বন বলে, কাইরাল কার্বন কিন্তু একটা, কিন্তু কাইরাল কেন্দ্র হচ্ছে দুইটা। তো সবসময় কাইরাল কার্বন আর কাইরাল কেন্দ্র কিন্তু সেম জিনিস হয় না, মাঝে মাঝে এগুলা আলাদাও হয়। এরকম অনেক জটিল জটিল কিছু কেস আছে, সেগুলাতে বের করতে বলে। যেমন আমরা যদি আরো একটু দেখি, তুমি যদি গ্লুকোজের কথাটা চিন্তা করো, গ্লুকোজটা দেখার আগে আমরা এটা একটু দেখি, C+H বন্ড সি, বন্ড সি, বন্ড C+H, টার্টারিক অ্যাসিড, এখানে হাইড্রোজেন, এখানে তোমার হাইড্রোজেন, এখানে OH, এখানে OH। এটা একটু দেখো, এই কার্বন এর চারপাশে উপরে একটা C+H ভিন্ন, এটা OH, এটা H, আর এ পাশে একটা বড় একটা জিনিস, তাহলে চারটা ভিন্ন জিনিস না, তাহলে ওইটা কিন্তু কাইরাল কার্বন হচ্ছে, সেম ভাবে এইটাও একটা কাইরাল কার্বন হচ্ছে, তাহলে এখানে কাইরাল কার্বন কিন্তু দুইটা। যদি তুমি গ্লুকোজ দেখো, CHO, সি, গ্লুকোজে তো 6টা কার্বন থাকে, 4, 5, CH2, OH, OH, H, OH, H, তাহলে এখানে H দিবা, এখানে তুমি OH দিবা, এখানে H দিবা, এখানে OH দিবা। এবার প্রথম থেকে আসো, এটা একটা কাইরাল কার্বন, দেখো CHO আছে, এপাশে H, এপাশে OH, আর নিচে একটা বড় একটা জিনিস, এটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন। উপরে আছে এইটুকু, নিচে দেখো এত বড় একটা জিনিস, আর দুই পাশে ভিন্ন তো আছেই। এটাও সেম, এটাও সেম, টোটাল এখানে তুমি কাইরাল কার্বন পাবা চারটা। কিভাবে হিসাব করলাম,
তুমি যে কার্বনটা দেখছো ওই কার্বনের চারপাশে চারটা ভিন্ন ভিন্ন জিনিস কিনা এটাকে খেয়াল করবো, চারটা ভিন্ন ভিন্ন জিনিস কিনা এটা খেয়াল করবো। এবার আসলে আমরা বড় হাতের ডিএল সমান বের করব, কিভাবে বের করব বলেছি, সিআরএন রুলস দিয়ে। ডিএল সমানও আমরা বের করব সিআরএন রুলস দিয়ে। তাহলে সিআরএন রুলস এ এখানে বুঝতে পারতেছো তিনটা জিনিস, একটা হচ্ছে সি, একটা হচ্ছে আর, একটা হচ্ছে এন। সিটা কি হবে, সিটা হচ্ছে কার্বনযুক্ত কার্যকরী মূলক। সি হচ্ছে তোমার কার্বনযুক্ত কার্যকরী মূলক, আছে মেইনলি দুইটা, থাকেও দুইটা, দুইটা না আরো অনেকগুলাই থাকে, কিন্তু আমরা এই দুইটা মেইনলি পাই। কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড এরকম থাকে, অ্যামাইড হতে পারে, অ্যানহাইড্রেট হতে পারে, অনেক কিছু হতে পারে। আর কি, আর হচ্ছে অ্যালকাইল মূলক। যদি অ্যালকাইল মূলক না থাকে তাহলে তুমি সেখানে দিবা হাইড্রোজেন। মানে আর হবে কি, হয় অ্যালকাইল মূলক না হলে হাইড্রোজেন। এন হবে কি, এন হবে বাকি সব। বাকি সব বলতে তোমার অ্যালকোহল মূলক, অ্যামিন মূলক, এরকম সব। মেইনলি আমরা এই অ্যামিন মূলকটাকে বেশি প্রাধান্য দিই, এইগুলাই থাকে। এইটাই হচ্ছে সিআরএন রুলস। এখন এই সিআরএন রুলসটা যদি তোমার ঘড়ি কাঁটার দিকে হয়, মানে সি এর পরে আর এর পরে এন, এটা যদি ঘড়ি কাঁটার দিকে আসে, সিরিয়ালে যদি ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ সিআরএন যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে সেইটা হবে তোমার এল সমানো, আর এই সিআরএন যদি তোমার এন্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হবে তোমার ডি সমানো। দেখো যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে হয় সেটা হবে ডি সমানো, আর ঘড়ি কাঁটার দিকে হলে সেইটাই হবে তোমার এল সমানো। শুধু এতটুকু দেখলে হবে না, এখানে একটা বিষয় তোমাকে নোট করে রাখতে হবে, এই বিষয়টা মিলতেছে কিনা এটা দেখতে হবে। সবসময় যে এই সিআরএন ফলো করলে ডিএল হবে এমনটা বলা যাবে না। কি নোট করতে হবে, ওই যে প্রতিসমর কথা বলছিলাম, সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল কোনো যৌগ যদি হয় এর জন্য ডিএল খাটে না, সিমেট্রিক্যাল সার্কিট হলে ডিএল খাটবে না। তখন কি করতে হবে, তখন 1 নাম্বার কার্বন থেকে সব থেকে দূরবর্তী কার্বনে সিআরএন অ্যাপ্লাই করতে হবে। মানে সিআরএন তো মেইনলি আমরা কাইরাল কার্বনে ইউজ করব, কিন্তু যদি সিমেট্রিক্যাল যৌগ কোনো হয় তো সেই ক্ষেত্রে ওই কাইরাল কার্বনে করা যাবে না, সব থেকে দূরে যে কার্বনটা থাকবে ওই দূরের কার্বনে সিআরএন অ্যাপ্লাই করতে হবে। কোন ক্ষেত্রে, সিমেট্রিক্যাল কম্পাউন্ডের ক্ষেত্রে। সিমেট্রিক্যাল আমরা দেখাবো, এটা আশা করি বুঝতে পারছো। এবার আসলে আমরা এক্সাম্পল গুলো দেখি। প্রথমে তোমার এরকম একটা যৌগ বলবে OH CH2 CH OH CH4। প্রথম কথা, এগুলো বলা হয় যে এই যৌগটা আলোক সক্রিয় কিনা এটা বের করতে হয়, এটা আলোক সক্রিয় কিনা এইটা বের করতে হয়। একটু খেয়াল করো, তুমি সেন্টারে যে কোনো একটা কার্বন খুঁজবা, তো তুমি এইটা সেন্টারে কার্বন ধরো, দেখো এটা একটা ভিন্ন জিনিস, এই হাইড্রোজেন আরেকটা ভিন্ন জিনিস, এই OH আরেকটা ভিন্ন জিনিস, এটা আরেকটা ভিন্ন জিনিস। তুমি যদি গাঠনিক সংকেত আঁকো তাহলে এটা ডিটেলস বুঝতে পারবা। দেখো এই পাশে আমরা H দিলাম, এই যে OH এটা দিয়ে দিলাম, উপরে তুমি কি দিবা, উপরে তুমি CHO দিতে পারো। মানে মোট কথা এই চারটা যেদিকে আছে সেই চারটা সেইভাবেই দিবা। এখানে তুমি CH2OH দাও, বাকি থাকলো কি হাইড্রোজেন, এটা এভাবে দাও। এইবার দেখো কার্যকরী মূলক কার্বন যুক্ত কার্যকরী মূলক থাকলে সেটাকে আমরা কি বলেছি, এটাকে আমরা সি ধরবো বলছি, তাহলে এটা হচ্ছে সি। অ্যালকাইল মূলক অথবা অ্যালকাইল মূলক, অথবা যদি অ্যালকাইল মূলক না থাকে তাহলে হাইড্রোজেন নিতে হবে, যদি থাকে সেটা আর, বাকি সব কি এন, ওএইচ এন। CH2OH এটা নেওয়া যাবে না, এটা আমরা নিব না, এটা আমরা কিচ্ছুই করবো না। তাহলে দেখো তো কিভাবে আসতেছে, প্রথমে সি আর এন কিভাবে যাচ্ছে, সিরিয়াল দেখতে হবে, সি এর পরে আর এর পরে এন, এটা কোন দিকে, সি এর পরে আর এর পরে এটা এন্টি ক্লকওয়াইজ না, এটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে না।
যেহেতু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে তুমি এটা কি বলবা? এটা তুমি বলবা ডি সমান। এটা তুমি বলবা ডি সমান। এবার তুমি যদি এখানে একটা দর্পণ দাও, এটা দর্পণ দিলে এটার প্রতিবিম্ব তুমি কেমন পাবা? এই শুধু এইটুকু চেঞ্জ হয়ে যায়, উপরে উপরে তো সব সেম থাকে। এখানে সিএইচও, এখানে থাকে হাইড্রোজেন, এই পাশে চলে আসে ওইস, এই পাশে চলে যায় CH2H। এইটা সি, এটা তোমার এন, এটা তোমার আর। দেখো এইবার হচ্ছে এইদিকে, এটা তো ঘড়ি কাঁটার দিকে হচ্ছে, এই জন্য এটা হবে তোমার এল সমান। মানে সহজ কথা, একটা যদি ডি হয় অপোজিটটা এল দিব, শুধু যদি এই ডান হাত বাম হাত চেঞ্জ করে দিই। এটা তো সহজ কনসেপ্ট, এখানে তো জটিল কিছু বলা নাই। তারপরে অ্যামিনো অ্যাসিডের আমরা দেখতে পারি CH3 CH, এরকম একটা যৌগ। এটা প্রায় আসছে পরীক্ষায়, বলছে এই যৌগটা আলোক সক্রিয় কিনা। এটা কি? এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের মধ্যে মেইনলি এটা অ্যালানিন, মেইনলি এটা অ্যালানিন। তো দেখো, তুমি এটা দেখে কিভাবে আইডেন্টিফাই করবা? মাঝখানে কার্বনটার কথা চিন্তা করো, দেখো হাইড্রোজেন ভিন্ন, NH2 ভিন্ন, COOH ভিন্ন, এই CH3 ভিন্ন। যদি গাঠনিক সংকেত আঁকো, এখানে তুমি হাইড্রোজেন দাও, এখানে তুমি CH3 দাও, এখানে তুমি NH2 দাও, এখানে তুমি COOH দাও। এবার তুমি খুঁজো, দেখো COOH এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক যদি থাকে তাহলে তোমার হাইড্রোজেনটাকে দেওয়া যাবে না, এটা তোমার আর দিতে হবে। অ্যালকাইল মূলক থাকলে সেই অ্যালকাইল মূলকটাকে তোমার আর দিতে হবে। আর এটা কি? এন। কোন দিকে আসতেছে এটা? এইভাবে আসতেছে না CRN, এন্টিকোলাকাইজ, তাহলে এটা হবে তোমার ডি সমান, মানে ডি অ্যামিনো অ্যাসিড। নাম জানলে সেটা তুমি কি বলবা? যে নাম সেটাই বলবা। তাহলে এটা হচ্ছে তোমার ডি অ্যামিনো অ্যাসিড। তাহলে এর উল্টা, এটা তাহলে কি? এটা এল অ্যামিনো অ্যাসিড না? এটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড। কেন এল অ্যামিনো অ্যাসিড? মনে হয় না বলার কিছু আছে। দেখো এইখানে এই কার্বনের চারপাশে চারটা ভিন্ন জিনিস, এই জন্য এটা আলোক সক্রিয়। এইটাই হচ্ছে তোমার সি, এইটা হচ্ছে তোমার কি এন, এটা হচ্ছে আর। দেখো এটা কি ঘড়ির কাঁটার দিকে, এই জন্য এটা এল অ্যামিনো অ্যাসিড। যদি ঘড়ির কাঁটার দিকে হয় সেটাকে আমরা বলবো এল অ্যামিনো অ্যাসিড। এটাকে আমরা বলি কি? এল অ্যামিনো অ্যাসিড। সেম ভাবে এখান থেকে আমরা ল্যাকটিক অ্যাসিডও দেখতে পারি। ল্যাকটিক অ্যাসিডটা দেখাই, তারপরে সিমেট্রিক কম্পাউন্ডের ক্ষেত্রে দেখাবো। এরকম এরকম আরেকটা যৌগ থাকে, এরকম ধরো CH3 CH4OH COOH। এটা কি? এটা হচ্ছে তোমার ল্যাকটিক অ্যাসিডের সংকেত। আচ্ছা, সবসময় যে এরকম করে থাকবে এমন না, হুট করে এমসিকিউ তে এরকম একটা যৌগ দিয়ে গাঠনিক সংকেত দিয়ে বলবে, এরকম দিবে। ধরো এখানে তোমার এইচ আছে, এই জায়গায় তোমার OH আছে, এখানে CH3 আছে, এখানে COOH আছে। এখানে বলবে এটা ডি সমান নাকি এল সমান। এই জন্য তোমাকে খুঁজতে হবে এটা, এটা সি, এটা আর, এটা এন। এটা কোন দিকে যাচ্ছে? ঘড়ি কাঁটার দিকে হচ্ছে না CRN টা? সি এর পরে আর এর পরে এন টি ঘড়ি কাঁটার দিকে ক্লকওয়াইজ হচ্ছে এটা। যেটা ক্লকওয়াইজ হয় সেটাকে আমরা বলি কি? ডি সমান। তাই না? ক্লকওয়াইজ হলে এটা হয় হচ্ছে এল সমান। তাহলে এটাকে আমরা কি বলবো? এল ল্যাকটিক অ্যাসিড বলবো। এটা হচ্ছে আমার এল ল্যাকটিক অ্যাসিড। ক্লকওয়াইজ হলে এল ল্যাকটিক অ্যাসিড। তাহলে আবারও বলতেছি, হাইড্রোজেন এবং অ্যালকাইল মূলক দুইটাই থাকলে হাইড্রোজেনটাকে আর দেওয়া যাবে না, অ্যালকাইল মূলকটাকে আর দিতে হবে। আর যখন অ্যালকাইল মূলক পাবা না তখন এই কাজটা করতে হবে। তো এটা তুমি এলটা বের, এই ডিটা বের করে নিবা। এখন একটু খেয়াল করো, আমি আরেকটা যৌগ একটু লিখি। ধরো CaO, এখানে COH, এখানে COH, এখানে CH2OH, এপাশে হাইড্রোজেন, এপাশে হাইড্রোজেন।
এখন আমরা এখানে কি করব, এই ক্ষেত্রে আমার করণীয় কি? দেখো, এইটাই হচ্ছে আমার একটা কাইরাল কার্বন না? তা এই কাইরাল কার্বনে এইটা হচ্ছে সি, সি বলছি, এটা আমরা সি বলছি। এইটা কি সিমেট্রিক না? এটা দেখো, সিমেট্রিক্যাল কম্পাউন্ড কি, বাম পাশ থেকে ডান পাশ, যদি বাম পাশ আর ডান পাশ সেম হয় তাহলে সেটাকে আমরা সিমেট্রিক কম্পাউন্ড বলে থাকি। তো এটা একটা কাইরাল কার্বন, এখানে এইটা আরেকটা কাইরাল কার্বন। তো এইটা তুমি যদি সি ধরো, তাহলে এইটা তুমি যদি আর ধরো, টোটাল এই জিনিসটাকে তোমার এন ধরতে হবে। কিন্তু এই দুইটা কাইরাল কার্বন আছে, যে সেই জন্য প্রথম কার্বনের ক্ষেত্রে, প্রথম কাইরাল কার্বনের এটা তুমি সি ধরছো, দ্বিতীয় কাইরাল কার্বনে এখানে তুমি আর ধরবা, আর বাকি যেটা আছে এই ওএইচ, এটাকে তুমি এন ধরতে হবে। আমরা দেখো বলছিলাম সিমেট্রিক কম্পাউন্ড হলে এক নাম্বার কার্বন থেকে সব থেকে দূরবর্তী কাইরাল কার্বনে সিআরএন অ্যাপ্লাই করতে হবে। তাহলে সিআরএন এটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে না, এন্টিক্লকওয়াইজ, এই জন্য এটা হবে আমার ডি সমান। আর এর অপোজিট যেটা, অপোজিটটা বলতে কি বোঝাচ্ছি, সিএইচও, সিওএইচ, এপাশে না, অপোজিট হয়ে গেলে তো ওই পাশে হাইড্রোজেন চলে যাবে, এই পাশে ওএইচ আসবে, এই পাশে হাইড্রোজেন যাবে, এই পাশে ওএইচ চলে আসবে, এখানে তুমি পাবা CH2OH। এইটা তখন হবে তোমার এল সমান। তারপরে আরো যদি কিছু এক্সাম্পল তুমি দেখতে চাও, আমরা এখানে বললাম CH4, CnH2, এর পাশে থাকলো হাইড্রোজেন, এখানেও থাকলো তোমার এইচ, ওএইচ, CH2OH। তাহলে এখানে এ একটা কাইরাল কার্বন, একটা কাইরাল কার্বন, দুইটা কাইরাল কার্বন। তাহলে এখানে কি করবা, তাহলে এইটা কাইরাল কার্বন, তাহলে এটা হচ্ছে তোমার সি, এটা অ্যালকেন গ্রুপ নাই, তাহলে এটা আর, তাহলে এটা তোমার এন, এটাকে সিআরএন কি কিভাবে আছে, অ্যান্টিক্লকওয়াইজ, তাহলে এটা হচ্ছে তোমার ডি সমান। এল সমান কিভাবে পাবা তুমি, দর্পণ দেওয়ার পরে CH, এখানে সি, এই জায়গায় হবে এইচ, এখানে হবে তোমার NH2, এখানে CH, এই জায়গায় তোমার OH, না এটা উঠে যাবে, এইখানে থাকবে OH, এইখানে থাকবে এইচ, আর এই নিচেরটা তো নিচের জায়গায় থাকবে, এটা তোমার হবে তখন এল সমান। গ্লুকোজের ক্ষেত্রে যদি একটু বলি, ডি গ্লুকোজ, এল গ্লুকোজ কিভাবে বের করবা। গ্লুকোজের ফরম্যাটটা কেমন, CHO, এখানে COH, ইচ্ছা মতো বসাও, এখানে 3, 4, এখানে 5, CH2OH, এখানে হাই এইচ দিব, এখানে OH দিব, এখানে এইচ দিব, এখানে এইচ দিব, এটা হচ্ছে আমাদের গ্লুকোজের সংকেত। তো এখন দেখো, এখানে আমরা আগে দেখছি একটা গ্লুকোজের এই পরপর এই চারটা, 2, 3, 4, 5, এইগুলা হচ্ছে আমার কাইরাল কার্বন, এগুলাই হচ্ছে
কার্বন কার্বন। 1 নাম্বার কার্বনের এইখানে তো তুমি সি বলবা, আর সর্বশেষ কাইরাল কার্বনে এইটাকে তোমাকে আর বলতে হবে, আর এইটাকে তোমাকে এন বলতে হবে। সর্বশেষ কার্বনটা দেখতে হবে এইটা থেকে, এবং সর্বশেষ কাইরাল কার্বনটা দেখতে হবে। তাহলে এখানে দেখো এটা এন্টি ক্লকওয়াইজ, তার মানে এটা হবে তোমার ডি গ্লুকোজ। এইটা তোমার কি? এটা হচ্ছে ডি গ্লুকোজ। এখন এইখান থেকে একটা জিনিস একটু বলে রাখা ভালো, তাহলে এখানে তুমি টোটাল সমান কি পাবা? সমান হচ্ছে 2 ইন্টু এন। এইখানে এন কি? এন সমান হচ্ছে কাইরাল কার্বন। এন সমান হচ্ছে কাইরাল কার্বন। তো এখানে কাইরাল কার্বন কয়টা পাইছে? গ্লুকোজের জন্য 4টা। তাহলে টোটাল গ্লুকোজের সমান হবে কয়টা? টোটাল গ্লুকোজের সমান হয় হচ্ছে 16টা। টোটালি গ্লুকোজের সমান হবে 16টা। টোটাল গ্লুকোজের সমানও 16টা বলবো আমরা। আচ্ছা, আমরা যে টার্টারিক অ্যাসিডের কথাটা বলছি, টার্টারিক অ্যাসিড কোথায় বললাম জানো? টার্টারিক অ্যাসিড বলি নাই মনে হয়। এই যে দর্পণ প্রতিবিম্বর কথাটা, এটার কথা বলতেছিলাম। দেখো আমরা টার্টারিক অ্যাসিড থেকে একটু যদি দেখি, দর্পণ প্রতিবিম্ব তো বুঝো। টার্টারিক অ্যাসিডের সংকেত কি? H+O+C বন্ড, CH, OH, CH, OH, এইটাই তো আমার টার্টারিক অ্যাসিড, তাই না? এই টার্টারিক অ্যাসিডে আমরা এখানে সি গাঠনিক সংকেত যদি লিখি, COOH এটা দিলাম, তারপরে এখানে কার্বন, এক পাশে হাইড্রোজেন, এক পাশে OH, তারপরে কার্বন, এক পাশে তুমি কি দিবা? এখানে হাইড্রোজেন, এখানে আমাদের OH, এখানে তাহলে হাইড্রোজেন, নিচে এখানে আমাদের COOH। এইটা যখন তুমি আয়নার সামনে রাখবা, তখন কি হবে? হাতগুলো চেঞ্জ হয়ে যায়। উপরে COOH থাকবে, এই পাশে চলে আসবে OH, এখানে তাহলে হাইড্রোজেন আসবে, এই কার্বনের এপাশে হাইড্রোজেন আসবে, এপাশে OH চলে আসবে, আর এখানে থাকবে COOH। এখন এটা একটা কাইরাল কার্বন, এটা একটা কাইরাল কার্বন, যে কোনো একটা পাশের হিসাব করো, তাহলে অপর পাশটা তো এমনি বের করা সম্ভব। এইটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন। উপরের পার্টে যদি দেখো, তাহলে এটা তোমার কি হচ্ছে? এন্টি ক্লকওয়াইজ না? না, এটা হচ্ছে ক্লকওয়াইজ। এন্টি বলতেছি, এটা হচ্ছে তোমার ক্লকওয়াইজ। উপরের পার্টটুকু কি হচ্ছে? উপরের পার্টটুকু হচ্ছে ক্লকওয়াইজ। তুমি যদি নিচেও দেখো, তুমি যদি নিচের কার্বন, নিচের কাইরাল কার্বনের ক্ষেত্রেও দেখো, কোনো সমস্যা না। এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এন। দেখো এটাও কি ক্লকওয়াইজ না? এভাবে ঘুরে আসতেছে। ক্লকওয়াইজ যদি হয়, সেটাকে আমরা কি বলছি? এটা হবে আমার এল সমান, তার মানে এইটা তোমার এল টার্টারিক অ্যাসিড। এটাকে বলবো এল টার্টারিক অ্যাসিড। আর এটা তাহলে উল্টা করে বলবা ডি টার্টারিক অ্যাসিড। মনে হয় না এটা বের করে দেখানোর দরকার আছে? এটা বের করতে পারবা, যেহেতু বাম পাশেরটা বের করে দিয়েছি, ডান পাশেরটা তুমি অবশ্যই বের করতে পারবা। তাহলে এল টার্টারিক অ্যাসিড কখন হবে, ডি টার্টারিক অ্যাসিড কখন হবে, আশা করি এটা বোঝা গেছে। এটা বোঝা গেছে। এখন এইখান থেকেই মূলত আমার সিমেট্রিক্যালের কনসেপ্টটা চলে আসে। দেখো আমি সিমেট্রিক্যাল জিনিসটা একটু যদি ক্লিয়ার করি তোমার, এর পাশে ওএইচ থাকলো, এখানে ওএইচ থাকলো, উপরে COOH, এখানে এইচ, এখানে এইচ, এখানে COOH। তুমি যদি মাঝখান থেকে কাটো, দেখো উপরে যা নিচেও তাই, যেভাবে আছে ঠিক সেইভাবে। এইটাকেই বলা হয় সিমেট্রিক্যাল, মানে এইটাই হচ্ছে প্রতিসম। এই প্রতিসমতার ক্ষেত্রে আমাদের মেসোযৌগ চলে আসে, যদিও সেই মেসোযৌগ টপিকটা আমরা এখন পড়বো না। মেসোযৌগ টপিকটা আমরা একটু পরে আলোচনা করব। গ্লুকোজের ক্ষেত্রে টোটাল সমাণুগুলো আমরা বের করছি এইগুলা। তা এরপরে আসো, মূলত আমরা ডিএল সমাণু করছি, ছোট হাতের ডিএলটা ওটা আমরা খুব বেশি একটা দেখি না। ছোট হাতের ডিএল গুলা আমরা খুব বেশি দেখি না।
আমরা এখন আরেকটা রুলস বলছিলাম, সেটা হচ্ছে সিআইপি রুলস। সিআইপি রুলস, সিআইপি রুলস দিয়ে আমরা কি বের করব? আরএস সমান বের করব। এই আরএস সমানের বাস্তবিক এক্সাম্পল আছে, কিন্তু আমি একটু পরে বলবো এটা নিয়ে। সিআইপি রুলসটা কি? মূলত এখানে আমরা ভর সংখ্যা দেখব, অ্যাটমিক নাম্বার। এখানে আমরা এটা দেখব। অ্যাটমিক নাম্বার বলতে ধরো তিনটা আছে, তিনটার মধ্যে যার ভর বেশি তাকে আমরা 1 নাম্বার দিব, যার কম তার 2 নাম্বার দিব, যার আরো কম তার 3 নাম্বার দিব। যদি এরকম ক্রম অনুযায়ী হয় ক্লকওয়াইজ, মানে 1 2 3 যদি তোমার ক্লকওয়াইজ হয়, 1 2 3 যদি তোমার ক্লকওয়াইজ হয়, তাহলে সেইটাকে বলবা আর সমানু। আর যদি 1 2 3 এন্টি ক্লকওয়াইজ থাকে, তাহলে সেটাকে আমরা বলবো এস সমানু। সেটাকে আমরা বলবো কি? এস সমানু বলবো। কোথায় অ্যাপ্লাই করতে হবে? সকল কাইরাল কার্বনে। সকল কাইরাল কার্বনে অ্যাপ্লাই করতে হয় আরএস সমানুর ক্ষেত্রে। আরএস সমানুর ক্ষেত্রে সকল কাইরাল কার্বনে অ্যাপ্লাই করতে হয়। এখানে একটা বিষয় নোট করে রাখা দরকার, সেটা হচ্ছে যেটার অ্যাটমিক নাম্বার সবথেকে কম হবে, মানে যেটা সবথেকে কম প্রায়োরিটি হবে, লিস্ট লিস্ট প্রায়োরিটি যেটা হবে, সে সব সময় ভার্টিক্যাল লাইনে থাকবে। ভার্টিক্যাল লাইনে থাকবে। এখন ভার্টিক্যাল লাইন কি? ওয়াই-এক্সিস, এই ওয়াই-এক্সিস যেটা, এটাই হচ্ছে তোমার ভার্টিক্যাল লাইন। ওইখানে কি থাকতে হবে? লিস্ট যেটা থাকবে সেটা থাকতে হবে। তাহলে যদি উল্টা থাকে তখন কি করণীয়? যদি এক্স অক্ষ বরাবর থাকে, লিস্ট প্রায়োরিটি যদি হরাইজন্টাল বা এক্স এক্সিস বরাবর থাকে, হরাইজন্টাল লাইনে থাকে, তাহলে 1 2 3 করে যে ফল আসবে, 1 2 3 করে যে ফল আসবে, তার উল্টাটাই মেইন উত্তর হবে। এইটা বিষয়টা আমাকে একটু খেয়াল করতে হবে। এখন আসো এক্সাম্পল গুলো যদি দেখি, আমরা খুব সহজেই বুঝতে পারবো। দেখো, CH3 CH দেখো সবাই কিন্তু আলোক সক্রিয়, তার মানে অবশ্যই এদের কাইরাল কার্বন থাকবে। অবশ্যই কাইরাল কার্বন থাকবে। তুমি যদি এটার গাঠনিক সংখ্যা দেখো, তাহলে কেমন হয়? একটা কার্বনের 4টা হাত থাকে, একটা কার্বনের 4টা হাত থাকে। তা তুমি যদি এখানে লিখো CH3, এখানে তুমি দাও OH, এখানে তুমি কি দিবা? H, এখানে Cl। দেখো এই জায়গাটাতে আমরা কিন্তু CRN অ্যাপ্লাই করতে পারবো না। এখান থেকে আমরা কি করতে পারবো না? CRN অ্যাপ্লাই করতে পারবো না। কেন CRN অ্যাপ্লাই করতে পারবো না? কারণ এখানে কার্বনযুক্ত কার্যকরী নাই, কার্বনযুক্ত কার্যকরীমূলক নাই। এজন্য এখানে আমাকে কি দেখতে হবে? লিস্ট এই অ্যাটমিক অ্যাটমিক নাম্বার দেখতে হবে। দেখো একই সাথে আরেকটা জিনিসও করে ফেললে ভালো, এইটার দর্পণে যেটা আসে সেটাও আমরা একটু লিখে ফেলি। এইখানে থাকবে Cl, এই পাশে থাকবে আমার OH। আচ্ছা, তা এখন দেখো এইগুলোর মধ্যে অ্যাটমিক নাম্বার কার বেশি? এগুলোর মধ্যে অ্যাটমিক নাম্বার বা ভর সংখ্যা কার বেশি? ক্লোরিনের বেশি না এই চারটার মধ্যে? দেখো ক্লোরিন কত? 17। তো এটা 1 নাম্বার দিবা। তারপরে কার? OH, অক্সিজেনের 8 আর এখানে 9, তাহলে এটা 2 নাম্বার। তারপরে CH3 আসতেছে, এটা 3 নাম্বার। আর হাইড্রোজেনটা হবে কত নাম্বারে? 4 নাম্বারে।
তা তুমি তো 4 নিবা না, নিবা কি 1 2 3। তা 1 2 3 কিভাবে আছে দেখো তো, এন্টিক্লকওয়াইজ আছে না? তা 1 2 3 না 1 2 3 এন্টিক্লকওয়াইজ, এটা তো ক্লকওয়াইজ। এইভাবে ঘোরে না, ঘড়ি তো এইভাবেই যায়। তো 1 2 3 যেহেতু ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ হলে সেটা কি সমাণু বলছি? এটা হবে আর সমাণু। এই বিষয়টা ঠিক তাহলে তার উল্টা হবে, এটা দেখানোর দরকার আছে, কারণ এটা দর্পণ প্রতিবিম্ব, একটা আর হলে অপরটা কি হবে, এস হবে। তারপরে আরেকটা দেখি আমরা, ক্লোরিন, ক্লোরিন, বোরোমিন, আয়োডিন। ক্লোরিন, এখানে বোরোমিন, এই সাইডে আয়োডিন, এই পাশে ক্লোরিন। এখানেও তো সিআরএন অ্যাপ্লাই করা সম্ভব না, কারণ কার্বন যুক্ত কার্যকরী মূলক নাই। আয়োডিন এর অ্যাটমিক নাম্বার সব থেকে বেশি, তারপরে বোরোমিন, এরপর আসে আমাদের ক্লোরিন, আর ফ্লোরিনটা সব থেকে ছোট। তাহলে 1 2 3 এভাবে কিভাবে যাচ্ছে? এবার এন্টিক্লকওয়াইজ, তাহলে এন্টিক্লকওয়াইজ যদি 1 2 3 যায়, এন্টিক্লকওয়াইজ যদি আমার 1 2 3 যায়, তাহলে সেইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা এস সমাণু বলি, তাহলে অবশ্যই এটা আর সমাণু হবে। অবশ্যই এটা আমাদের আর সমাণু হবে। আচ্ছা, এটা তো গেল। এভাবে খুব সহজে আমরা এটা বের করতে পারবো। আরো একটা যদি আমরা একটু দেখি, ধরো এরকম বলা আছে, এখানে দেওয়া আছে CH3, এই জায়গাটাতে তোমার দেওয়া আছে CH2 CH3, এখানে আছে OH, এখানে আছে H, এইটা কি হবে? আর এটা দর্পণ প্রতিবিম্ব যেটা আছে ওটা তো মনে হয় না দেওয়ার দরকার আছে, কারণ একটা বের করতে পারলে অপরটা তো আমরা উল্টোটা বলে দিব। CH3, এখানে CH2 CH3 থাকবে, এই জায়গায় কি হবে? এখানে হবে তোমার H, এ পাশে আসবে OH। এখন দেখো দুই পাশে কিন্তু অ্যালকাইল মূলক আছে, উপরেও অ্যালকাইল মূলক আছে, নিচে অ্যালকাইল মূলক আছে, দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন জিনিস। তাই একটু যদি দেখি, OH এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইটা 3 নাম্বার। তা 1 2 3 কিভাবে আছে? এটা পোলাকওয়াইজ আছে। 1 2 3 এটা কিভাবে আছে? 1 2 3 এটা কোলাকওয়াইজ আছে, তাই না? তাই কোলাকওয়াইজ হলে এটা কি সমান হয়? আর সমান হয়। কিন্তু এটা ভুল করবা, যদি এটা তুমি এটা লিখো ভুল করবা, কারণ আমরা শিখছিলাম, দেখো মনে থাকার কথা, এই কার্বন যে কার্বনের সাথে যুক্ত, ওই কার্বন যাদের সাথে যুক্ত সেইগুলাকে আলাদা আলাদা করে লিখতে হয়। অক্সিজেন যদি থাকে সে মানে দ্বিবন্ধন যেখানে থাকে সেই জিনিস দুইবার লিখতে হয়, এরকম শিখছিলাম। এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বন কার্বনের সাথে যুক্ত আছে, এবং কার সাথে যুক্ত আছে? দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, তাহলে CCH8, CCH8। সেটা যদি হয় তাহলে এখন কি হবে? এরকম যদি হয় তাহলে আমরা এটা এস সমাণু পাবো। এখন এইগুলা দেখো বাস্তবে আমরা কি জানি, দেখো আমি যদি বাস্তবের একটা এক্সাম্পল বলি, একটু খেয়াল করো। আমরা কি খাই? গ্যাসের ট্যাবলেট, গ্যাস্ট্রিক হলে আমরা ওমিপ্রাজল খাই, তাই না? ওমিপ্রাজল খাই। এখন এই ওমিপ্রাজলটা মূলত দুইটা কম্পাউন্ড মিলে তৈরি হয়, একটা হচ্ছে আর ওমিপ্রাজল এবং একটা এস ওমিপ্রাজল মিলে, একটা আর ওমিপ্রাজল এবং একটা এস ওমিপ্রাজল মিলে, এই দুইটা মিলে কম্বাইন করে আমরা ওমিপ্রাজল হিসেবে পাই। কিন্তু দেখা গেছে কি, আর ওমিপ্রাজলটা মানে এই যে ওমিপ্রাজলটা এটা ভেঙে যখন আর ওমিপ্রাজলটা আলাদা করে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য দেওয়া হয়েছে, তখন এটার কোনো
ট্রিটমেন্ট হয় নাই, মানে ওই গ্যাস্ট্রিকের সমস্যাটা নিরাময় হয়নি। কিন্তু এসোমিপ্রাজোলটা আলাদা করে যখন ট্রিটমেন্টের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে, তখন দেখা গেছে কি ওই সমস্যাটা নিরাময় হয়ে গেছে। তার মানে কি বলা যায়, এখানে আর ওমিপ্রাজোলের রোল নাই, তা শুধুই মিক্স করা হয়ে গেছে। এই জন্য পরবর্তীতে দেখবা বাজারে কিছু ঔষধ আছে যেগুলা এই এসোমিপ্রাজোল হিসেবে আলাদা করে ইসোমিপ্রাজোল নামে বাজারে বিক্রি করা হয়। এরকম ইসোমিপ্রাজোল, দেখবা গ্যাস্ট্রিক ট্যাবলেটে ইসোমিপ্রাজোল আছে, ইসোমিপ্রাজোলে শুধুমাত্র এসোমিপ্রাজোল আছে। যেহেতু এই তোমার অপটিক্যাল আইসোমারিজম বা আলোক সংবেদক গুলো একটু বিদঘুটে জিনিস, মানে অর্গানিকের মধ্যে বলতে গেলে সব থেকে ঝামেলাপূর্ণ। এই জন্য এগুলা যদি বাস্তবের সাথে এরকম রিলেট করে পড়ো, ফিল করে পড়ো, তাহলে এটা একটু সহজ হবে, না হলে একটু কঠিনই লাগবে এগুলো।